নির্বাচনের পদ্ধতি, নতুন নির্বাচন পদ্ধতি কারাগারের মধ্যে, সেটা হচ্ছে কি পাকিস্তান রিটার্ন। আর কেউ কেউ বলতেছে পিছনের দরজা। আসলে বিষয়টা এখনো তাই নয়। আমরা যেটা বুঝি, বাংলাদেশের জনগণের জন্য পিআর পদ্ধতিটা হচ্ছে একেবারে নতুন। যারা পিআর পদ্ধতি প্রস্তাব করছেন, আমার মনে হয় তারা নিজেরাও ভালোভাবে এই বিষয়ের সাথে পরিচিত নয়। আমরা যদি ব্রিটেন অথবা আমেরিকা অথবা যারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির সাথে যাদের আতাত আছে, তারা যদি ভারতের দিকেও তাকান, তাহলে পাকিস্তান এই অঞ্চলের কোথাও পিআর পদ্ধতির নির্বাচন নাই। আর পিআর পদ্ধতির নির্বাচনটা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এই কারণে, কারণ এই কিছুদিন পূর্ব যাদেরকে আমরা দেখছি, ওনারা বলতেছেন যে শুধু মার্কা দেখে ভোট দেবেন না, প্রার্থীর যোগ্যতা গ্রহণযোগ্যতা দেখেই বিবেচনা করেও ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতিতে প্রার্থীর যোগ্যতা গ্রহণযোগ্যতা যাচাই তো দূরের কথা, প্রার্থীর নামও শোনার কোনো সুযোগ নাই, প্রার্থীকে চেনারও কোনো সুযোগ নাই। কারণ সেখানে পিআর পদ্ধতিতে কোনো দল থেকে কোনো প্রার্থী থাকবে না। ভোট দিবেন আপনি, ভোট দলের পক্ষে যা জমা হবে, এরপর পার্সেন্টেজ অনুযায়ী যেনারা যে কয়জন এমপি পাবেন, তিনারা সেই কয়জন এমপি দল থেকে নিয়োগ দিবেন। সুতরাং আমি কাকে ভোট দিব সেটা যাচাই করার সুযোগ আমার নাই, ভোটারের সেই যাচাই করার সুযোগ নাই। কারণ মানুষ ভোটের অধিকারটা হচ্ছে এমন, মানুষ যারা ভোটার তারা তাদের পছন্দের প্রার্থী যাচাই করে নেবে, পছন্দের প্রার্থীকে মনোনীত করবে, তারা যাকে ভালো মনে করে তাকে সংসদে পাঠাবে। কিন্তু পিআর পদ্ধতিতে এই কোনো সুযোগ, এরকম কোনো সুযোগ নাই। আর যারা এই বিভিন্ন সময় বলেন যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে নমিনেশন বাণিজ্য হবে না, এরকম একটা যুক্তি দেখান। আমাদের দেশে প্রচলন আছে অন্তত 5%, 10% মনোনয়ন বাণিজ্য হয়, এই সব দলের কম বেশি হয়। কিন্তু এই স্বাভাবিক সাধারণ নির্বাচন পদ্ধতিতে যদি 10% যদি মনোনয়ন বাণিজ্য হয়, সেটার পরিমাণ যদি একটা ধরে নিয়ে একটা নমিনেশনের ক্ষেত্রে কেউ 50 কোটি 100 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনলো, কিন্তু পিআর পদ্ধতি তো তার সাইডটা আরো ভিন্ন রকম। সেটা হলো ভোটটা যখন শেষ হয়ে যাবে তখন দলের পক্ষ থেকে এমপি নিয়োগ দেওয়া হবে, সরাসরি এমপি নিয়োগ দেওয়া হবে। তো যদি নমিনেশন কেনার জন্য যদি কেউ 50 কোটি 100 কোটি টাকা খরচ করে, সরাসরি এমপি নিয়োগ পাওয়ার জন্য তো সে 500 কোটি 1000 কোটি টাকা খরচ হবে। তো সেখানে তো এই যে বাণিজ্য তো আরো 100 গুণ 1000 গুণ বেড়ে যাবে। সুতরাং আমি যাকে ভোট দিচ্ছি, কাকে ভোট দিচ্ছি আমি জানি না, আমি আমার প্রার্থী যাচাই বাছাই করে করতে পারবো না, আমি যাকে ভোট দিব আমার ভোট তার পক্ষে কাজে লাগবে, আমি তাকে চিনি না, এই পদ্ধতিকে আমি সাধারণ মানুষ কেন সমর্থন করবে? আর একটা বিষয় হলো, যদি এমন হয় ঠিক আছে, সব দল, কোনো দল 50টা সিট, কোনো দল 200 সিট, কোনো দল 20টা সিট, কোনো দল 5টা সিট পাইলো, তো সেক্ষেত্রে কে কোন সংসদীয় আসন নেবে সেটা কিভাবে নির্ধারিত হবে? সবাই বলবে যে আমি সারা বাংলাদেশের সদর আসনগুলো, জেলা সদর আসনগুলো আমি নেব, মহানগর আসনগুলো আমি নেব, গুরুত্বপূর্ণ আসনগুলো আমি, প্রত্যেকটা দল দাবি করবে। এটা শুরু কিভাবে হবে? যে ক্ষেত্রে আমরা এক দল কোনো ক্ষমতা, সুষ্ঠু নির্বাচন হলে কোনো ক্ষমতায় চলে আসে কিনা, এই কারণে কেউ নতুন পদ্ধতি আবিষ্কার করতেছেন, নতুন দাবি উত্থাপন করতেছেন। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এতই অসহনশীল, সেক্ষেত্রে নির্বাচন হওয়ার পর কে কোন গুরুত্বপূর্ণ আসন নেবে সেটা নিয়ে তো খুনাখুনি হবে, সেটা নিয়ে তো বাংলাদেশে আবার গৃহযুদ্ধ শুরু হবে, এমন অবস্থা তৈরি হবে। তো শুধু এটা একটা অবাস্তব কল্পনা। বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পিআর পদ্ধতি হবে দেশটাকে অস্থিতিশীল করার জন্য এক ধরনের প্রস্তাবনা, এবং দেশের মধ্যে একটা খুনাখুনির অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, যেটা গণতন্ত্র স্বাধীনতা কোনোটাই আমাদের জন্য সেক্ষেত্রে টিকসই হয় কিনা যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং আমরা চাই না এই পদ্ধতি বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য নয়, অথবা যে পদ্ধতিতে আমি আমার প্রার্থীকে চিনবো না, আমি আমার প্রার্থীর যোগ্যতা কতটুকু সেটা আমি যাচাই করতে পারবো না, সেই পদ্ধতিতেও আমি ভোটার হিসেবে এটা মানতে পারি না। সুতরাং এটা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় আমরা মনে করি। ধন্যবাদ। যারা কোনো দল করে না, সক্রিয়ভাবে দায়িত্ব নিয়ে রাজনীতি করে না, কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছে এরকম অনেক রেকর্ড আছে। পিআর পদ্ধতিতে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হওয়ারও কোনো সুযোগ নাই, যেটা মোটেই প্রত্যাশিত নয়।